তৃণমূল আর কেন্দ্র রাজনীতির এই দুই ক্ষেত্রের হিসেব নিকেশ সবসময় কি এক? কেন্দ্র পুরো দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করলেও জাতীয় নির্বাচনের সময় এসে কি দাঁড়ায় পরিস্থিতি? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি সংসদীয় আসন থেকে শুরু করে জেলা ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড এখন তুঙ্গে। আর সেই সব কর্মসূচি কি কেবল ক্ষমতাসীনদের, নাকি যারা রাজপথে সরকার বিরোধী আন্দোলনে তাদের লক্ষ্যেও নির্বাচন? এসব নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ভোটের মানচিত্রে খুঁজব সেই সব প্রশ্ন। দর্শক, ভোটের মানচিত্রে জানাবো আজকে শেরপুর জেলার রাজনৈতিক অবস্থা। শেরপুরে জোরে সোরে বইছে নির্বাচনী হাওয়া। ভোটারদের মন জয়ে নিয়মিত সভা সমাবেশ, উঠান বৈঠকে ব্যস্ত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। শেরপুরের ৩টি আসনেই ১৯৯৬ সালের পর থেকে শক্ত অবস্থানে আওয়ামী লীগের। একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে ৩টি আসন ঘিরে। অন্যদিকে শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক অবস্থাও ভালো নয়, যদিও নেতারা বলছেন নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হলে জয় পাবে ধানের শীষের প্রার্থীরাই। দর্শক, এসব নিয়েই আজকে আমাদের ভোটের মানচিত্রে আলোচনায় যুক্ত আছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, শেরপুর সদরের বর্তমান সংসদ সদস্য ও সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এবং শেরপুর জেলা বিএনপির সহ সভাপতি SM শহীদুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত আজকের আমাদের আয়োজনে। প্রথমে যেতে চাই আতিউর রহমান আতিক, আপনার কাছে প্রশ্ন। দীর্ঘদিন ধরেই আপনি এই আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আছেন। দীর্ঘ এই সময়ে শেরপুর জেলায় কতটুকু সার্বিক উন্নয়ন হয়েছে বলে মনে করেন? আজকে এই শেরপুর জেলায় সদরে আমি 5 বছর যাব পক্ষে কাজ করে যাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশিত হয়ে ওনার যে নির্দেশনা আমার উপরে দেন, সবসময় সেই কাজগুলি করে থাকি। বিশেষ করে শেরপুরে রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, জামাত, গুরুস্থান, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, শ্মশানে এমন কোনো জায়গা নেই এই জায়গায় আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের টাকা পৌঁছাই নাই। আমার 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, প্রত্যেকটি জায়গায় আমার উন্নয়নের যা দৃশ্যমান বিগত 28 বছরে ওই বিএনপি জিয়াউর রহমানের সাহেবের 6 বছর, এরশাদ সাহেবের 9 বছর, খালেদা জিয়া এবং জামাতের 10 বছর, এই সব মিলে কেয়ারটেকারের 3 বছর, এই সব মিলে প্রায় 28 বছর যা কাজ, একটি দৃশ্যমান কাজ আমার শেরপুরে হয় নাই। যা কিছু উন্নয়ন হয়েছে শেরপুরের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে হয়েছে। এবং কিছু এখন আমাদের অর্থনৈতিক জোন হয়েছে, আমাদের শেখ কামাল IT সেন্টার কাজ করার জন্য আমরা সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের শেখ রাসেল আমাদের স্টেডিয়াম আমরা করতে যাচ্ছি এবং সবকিছুই শেরপুরে যা কিছু আছে সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের মানে নির্দেশনা মোতাবেক কাজগুলো করেছি। আমি একটি কথা বলতে চাই যে শেরপুরে এখন মাত্র শেরপুরের জনগণের 3টি কাজ বাকি আছে। মেডিকেল কলেজ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নামে শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রেল লাইন। পর্যায়ক্রমে আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, উনি বলেছেন যে এগুলো সারা প্রত্যেকটি জেলা সদর এগুলো হবে, পর্যায়ক্রমে হচ্ছে। তা আমরা আশা করতেছি আগামী গভর্নমেন্ট যদি মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় নির্বাচিত হন তাহলে শেরপুরে এই 3টি যে সমস্ত কাজ আছে এটি হলে আর শেরপুরের মানুষের চাওয়া পাওয়া কিছু নেই। অর্থাৎ দল ক্ষমতায় থাকাকালীন বেশ কিছু উন্নয়নের চিত্র আপনি তুলে ধরেছেন আর বেশ কিছু উন্নয়নের কথা আপনি বলেছেন যেগুলো করতে পারেন। অর্থাৎ দল যদি পুনরায় ক্ষমতায় আসে পড়ে তাহলে আপনি আবারও সেই উন্নয়নগুলোর দিকে মনোযোগ হবেন। আপনি থাকুন আমাদের সাথে। SM শফিউল ইসলাম, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, এতক্ষণ শুনলেন আতিউর রহমান আতিক যে কথাগুলো বললো, যে উন্নয়নের কথাগুলো বললো, এসবের সাথে আপনি কতটা একমত এবং আপনার মন্তব্য শুনতে চাই। আসসালামু আলাইকুম।
আমাদের শেরপুর সদরের মাননীয় সংসদ সদস্য জনাব আতিউর রহমান আতিক ভাই, তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি বলেছেন যে উন্নয়নের ব্যাপারে বলেছেন। হ্যাঁ, এটা স্বীকার করি যে তিনি তার নিজের যে 5টা-6টা ইউনিয়ন আছে সেখানে সে উন্নয়ন করছে, কিন্তু পাশাপাশি সুষম উন্নয়ন শেরপুরে তিনি করতে পারেন না। বিশেষ করে আমাদের 6-7টা ইউনিয়ন চোরের যে আছে তার এলাকার যে বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন রাস্তাঘাট যেভাবে উন্নয়ন করছে, পাশাপাশি ওই হিসাব করলে আমাদের যে 6টা-7টা ইউনিয়ন চর অঞ্চল আছে সেখানে উন্নয়ন বলতে তেমন কোনো উন্নয়নের কোনো ছোঁয়া লাগে না। উন্নয়ন শুধু তার নিজের পূর্ব অঞ্চল এবং শেরপুরের পশ্চিম অঞ্চল। সবসময় এই ভোটের রাজনীতিতে দুটা ভাগ থাকে। তার নিজের এলাকায় তিনি যথেষ্ট উন্নয়ন করছে, এই কথা উনি ঠিক বলেছেন। কিন্তু পাশাপাশি আমাদের যে জনগণের যে প্রত্যাশা ছিল, যে তিনি স্বীকারও করেছেন যে শেরপুরের রেল লাইন, শেরপুরের একটা বিশ্ববিদ্যালয় এবং শেরপুরের একটা আপনার মেডিকেল কলেজ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, এটা গরিব মানুষের সহায়কের জন্য এটা অত্যন্ত শেরপুরের মানুষের দরকার ছিল। কিন্তু তিনি এবং তার যে আমাদের আরেকজন নকলা নালতেবাড়ির যিনি সাবেক কৃষিমন্ত্রী মতিয়াজুদ্দি ছিলেন, তাদের দুইজনের দ্বন্দ্বের কারণে এই শেরপুর থেকে মেডিকেল কলেজটা হয় না। তো যাই হোক, এই ব্যাপারে তার সাথে আমি একমত পোষণ করি। পাশাপাশি আপনি যে প্রথমেই বললেন যে নির্বাচনী যে হাওয়ার কথা বললেন, আসলে শেরপুরে না শুধু সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া একমুখী। এখানে মাঠের বিরোধী দল বলতে বিএনপি এবং যারা আন্দোলনে আছে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সরকার সারা বাংলাদেশটাকে একটা জেলখানা বানিয়ে ফেলেছে। হাজার হাজার নেতাকর্মী আপনার জেলখানা। শেরপুরে ইতিমধ্যে বিগত 28 তারিখের প্রোগ্রামকে কেন্দ্র করে রিসেন্ট 6টি বিস্ফোরক মামলা হয়েছে। এটা হইলো হাওয়া থেকে পাওয়া, এটা হইলো সব গায়েবী মামলা। এই গায়েবী মামলা দিয়ে প্রায় সারা শেরপুর জেলা শতাধিক নেতাকর্মী এখন জেলে রয়েছে এবং অনেকে মাঠ ছাড়া রয়েছে, পলাতক রয়েছে। এখন আপনি যে নির্বাচনী মাঠের কথা বললেন, নির্বাচন মাঠ তো একমুখী হয়ে আছে, এখানে তো বিরোধী দলের রাজনীতি করার মতো এই মুহূর্তে কোনো স্পেস নাই। কাজেই এখন নির্বাচনে যাইতে হলে লেভেল প্লেইং ফিল্ড দরকার। যদি লেভেল প্লেইং ফিল্ড না হয়, বিরোধী দলের নেতা কর্মীরা যদি রাস্তায় না থাকতে পারে, তো তাদের কোনো ক্যাম্পিং করতে না পারে, তাদের যদি কোনো সভা সমাবেশ না করতে পারে, তাহলে কিভাবে নির্বাচনী আপনার নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ হয়? অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন এবং গায়েবী মামলায় আপনারা নিজেরাও বেসামাল অবস্থায় আছেন সেটাও বলছেন। আমরা এসব নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে দিয়েছিলাম। শফিউল ইসলাম, আপনি থাকুন আমাদের সাথে, আতিউর রহমান আতিক আপনিও থাকুন, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, ভোটের মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। দেখছেন ভোটের মানচিত্র। ভোটের মানচিত্রে আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এবং শেরপুর জেলা বিএনপির সহ সভাপতি SM শহীদুল ইসলাম। আবারও স্বাগত আপনাদেরকে ভোটের মানচিত্রে। আতিউর রহমান আতিক, আপনার কাছে বা যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, বিরতির আগে আমাদের আরেকজন যিনি আলোচক আছেন তিনি বলেছেন যে বিএনপি সহ সভাপতি তিনি বলেছেন আপনার উন্নয়নের সাথে তিনি যথেষ্ট একমত, কিন্তু বলেছেন সুষম উন্নয়ন হয়নি। এর আগেও আপনি বলেছেন এলাকার রেল যোগাযোগের কথা বলেছেন, অর্থনৈতিক অঞ্চলের কথা বলেছেন, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সরকারের আমলে এই ক্ষমতায় থাকাকালীন রেল খাতে দৃশ্যমান বেশ কিছু উন্নয়ন হয়েছে। কক্সবাজার পর্যন্ত রেল লাইন গেল, পদ্মা সেতুর উপর দিয়ে রেল লাইন গেল, কিন্তু এতদিনও সে রেল লাইন শেরপুরে কেন গেল না? এক আর হচ্ছে মেডিকেল কলেজের কথা বলেছেন, সেটিও কেন এই সরকার আমলে এতদিন পর্যন্ত হয়নি? আসলে এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের বন্ধু শহীদুল ইসলাম, উনি এবং আমি শেরপুর কলেজের ভিপি ছিলাম, উনি একসময় শেরপুর কলেজের ভিপি ছিলেন। এখন উনি সাংবাদিকতাও করেন এবং বিএনপির নেতা, এবং উনি অত্যন্ত সহনশীল ধৈর্যশীল একজন মানুষ। আমি ওনাকে অনেক এমনি ভালোবাসি। সব কিছু মিলিয়ে
একই কলেজের ছাত্র হিসাবে আমরা মোটামুটি একটা সহ অবস্থানের মধ্যে বসবাস করি। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন, উন্নয়নের বৈষম্যের কথা বলেছেন, এটা কথাটাও মানে মোটেও মানে যৌক্তিকভাবে বলেননি, কিছু অসত্য তথ্য উনি দিয়েছেন। কারণ হলো স্বাধীনতার বঙ্গবন্ধু হত্যার পরে এই 28 বছর এই দেশটা শাসন করছেন বিএনপি, জামাত, এরশাদ, জিয়াউর রহমান এবং অনির্বাচিত সরকার। এটা বলেছি, এই 28 বছরের মধ্যে আওয়ামী লীগের কোনো এমপি ছিল না, আওয়ামী লীগের কোনো এমপি ছিল না, বিএনপির এমপি ছিলেন, বিএনপির মন্ত্রী ছিলেন এবং জাতীয় পার্টির এমপি 2 বার 3 বার ছিলেন। তারাই ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছে। আমি প্রথম 96-এ এই এলাকায় নির্বাচিত হয়েছি এবং এই এলাকায় শেরপুরের পূর্বাঞ্চলে আমি প্রথম এমপি হয়েছি বঙ্গবন্ধুর হত্যার পরে। এর আগে কোনো এমপি ছিল না। কাজের বৈষম্যতা যেটা বললেন, এই বৈষম্যতা নাই। এই জন্য নাই, পশ্চিম অঞ্চলটা পাড়ি দিলে জামালপুর সীমানা, আর পূর্ব অঞ্চল পাড়ি দিলে নকলা, নালতাবাড়ি, শ্রীপুর, ঝিনাইগাতি, এই অঞ্চলটা হইলো শেরপুরের পূর্ব অঞ্চলটা হইলো শহরের মিডিল এলাকা, আর ওটা হলো শহরের এক প্রান্ত মানে জামালপুরের বর্ডার। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে 28 বছর এই অঞ্চল থেকে এমপি মন্ত্রী হয়েছেন, তারা এই অঞ্চলের উন্নয়ন করছেন কি করছেন না এইটা আমি হিসাব কোনোদিন মিলাই নাই। তবে মানুষ বলছে যে 28 বছরে কোনো উন্নয়ন হয় নাই, যা কিছু হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমলে হয়েছে এমপি। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ দলীয় এমপি ছাড়া বাকি যারা এমপি ছিল তাদের আমল উন্নয়নটা হয় না, এই কারণে এত দেরি হয়েছে। সেক্ষেত্রে উন্নয়নের গতিটা খুব একটা ত্বরান্বিত হয়নি। তার মানে আপনি বলতে চাইছেন উত্তর এটাই। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনার সাথে আমি যুক্ত করতে চাই। সামনে নির্বাচন, আপনারা নির্বাচন নিয়ে সবাই মাঠে আছেন এবং আপনাদের 3টি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী আছেন, যারা বর্তমান সংসদ সদস্য আছেন তারা ছাড়াও। এই যে একাধিক মনোনয়ন প্রত্যাশী আছেন একই দল থেকে, সেক্ষেত্রে বিভক্তির কোনো বিষয় আসতে পারে কিনা? যদিও বিভক্তি কিছুটা আছে, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, সেটি কতটা হতে পারে বলে মনে করছেন? আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন দল, একটি বৃহত্তম মানে ঐতিহাসিক একটা দল। এই দলের যোগ্য অনেক প্রার্থী আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সকলের প্রতি দৃষ্টি রাখছেন এবং আমি 5 বার এই আসনে নির্বাচিত হয়েছি। এই আসনে প্রথম থেকে বর্তমান পর্যন্ত ক্রমান্বয়ে বেশি মানে আমি বেশি ভোট পেয়েছি। আপনি শুনে আশ্চর্য হবেন যে এরশাদ সাহেবের আমলে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, তখন আমি যখন এখানে নির্বাচন করছি তো বিএনপির সভাপতি আমার সাথে নির্বাচন করে জামানত বাজেয়াপ্ত হয়েছে। এটা একটা রেকর্ড। এই রেকর্ডের কারণেই মাননীয় প্রধানমন্ত্রী ওই রেকর্ড আমি এখন পর্যন্ত বলবৎ রাখছি এবং এই বলবতের প্রার্থী লেভেল প্লেইং ফিল্ড এটা কিন্তু আমি মনে করি শেরপুরের আমি শহীদুল ইসলাম সাহেব, উনি আমার ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো, উনি বলতে পারবেন না আমার ওনার জানা মতে এই 25 বছর মধ্যে একটা মামলা বা হামলা বা কোন রকম বিএনপির উপর অত্যাচার নির্যাতন হয়েছে। পক্ষান্তর উনি বলছেন, ওনারাই বলেন যে আতিক ভাই আছে বেশ কিছু গায়েবী মামলা আছে এবং উন্নয়নমূলক কাজগুলো ত্বরান্বিত হচ্ছে। জি, কিন্তু তারা তো দাবি করছেন বেশ কিছু গায়েবী মামলা আছে। আবার বলেন, গায়েবী মামলা এটা মনে করেন যদি কোনো জায়গায় অকারেন্স ঘটে, বাংলাদেশে একসঙ্গে 500 জায়গায় বিএনপি জামাত আমলে বোমা ফুটছে, শেরপুরও বাজে নাই, শেরপুরও 2 জায়গায় ফুটছে। গায়েবী মামলা হতে পারে, সেসবের দায়ী আওয়ামী লীগের না। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। এস এম শহীদুল ইসলাম, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে আপনার দলের একমাত্র এখন একটাই দাবি, সেটা হচ্ছে 1 দফা আন্দোলন এবং সেই আন্দোলনে আপনারা আছেন বর্তমানে। এই পরিকল্পনা যদি কখনো পরিবর্তন ঘটে, সামনে নির্বাচন, সেক্ষেত্রে আপনারা যদি নির্বাচনমুখী হন, সেক্ষেত্রে বিএনপি কতটা শক্তিশালী? হ্যাঁ, আমার যে শেরপুরের সদরের এমপি মহোদয়কে প্রতি তার সাথে আমি কোনো তর্কে যাব না, সে আমার শ্রদ্ধেয় ব্যক্তি। তো এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এখন এই সরকারের আমলে 3 বারের প্রধানমন্ত্রী ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সরকারের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও তার চিকিৎসার ন্যূনতম সুযোগটুকু দেয় নাই। বিদেশে নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছে, কিন্তু সে আবেদন গ্রাহ্য করা হয় নাই। সে এবার কেয়ার হসপিটালে চিকিৎসা আছে। এরপরে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান
দেশের বাইরে আছে। আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা জনসভার পর থেকেই 28 তারিখে তাকে এবং বিএনপির স্থায়ী কমিটি সহ অসংখ্য নেতা কর্মী বর্তমানে নিশ্চয়ই এসব আমরা জানি। সংক্ষেপে যদি বলতে চাই, আন্দোলন হোক কিংবা নির্বাচন হোক, বিএনপি কতটুকু আপনার এখানে সেখানে শক্তিশালী অবস্থায় আছে, কতটুকু সুসংহত, সংক্ষেপে যদি বলতে চাই? না, আমাদের দল অত্যন্ত সুসংগঠিত। শেরপুরে আমাদের জেলা বিএনপির মধ্যে বর্তমানে কোনো কুন্দল নেই। বিএনপি এবং অঙ্গ দল অত্যন্ত সুসংগঠিত অবস্থায় আছে। আমরা আপাতত এক দফার আন্দোলনে আছি। এক দফা আন্দোলনে আমাদের বর্তমান সরকারের পদত্যাগের মধ্য দিয়ে যদি একটা আলোচনার মাধ্যমে একটা নিরপেক্ষ কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠিত না হয়, তাহলে আমাদের নির্বাচনে যাওয়ার কোনো সুযোগই নেই, কোনো প্রশ্নই ওঠে না। কাজেই আন্দোলন এবং নির্বাচন পাশাপাশি আমাদের দুই রকম প্রস্তুতি রয়েছে। অর্থাৎ আমরা আন্দোলন এবং নির্বাচন দুই ধরনের আন্দোলন যদি করতে থাকেন, সে পাশে যদি নির্বাচনের প্রস্তুতিও থাকে, সেক্ষেত্রে যদি প্রশ্ন করি, সংক্ষেপে যদি বলতে চাই, সেই প্রস্তুতি কেমন? আপনাদের সেখান থেকে প্রত্যেকটা আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা আসনে আমাদের প্রার্থী আছে। আমাদের শেরপুর সদরেও আমাদের যিনি আমাদের গত নির্বাচনে 2018 সনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, অর্থাৎ আন্দোলন হোক কিংবা নির্বাচন হোক, দুটার জন্য আপনারা প্রস্তুত আছেন। এস এম শহীদুল ইসলাম, আতিউর রহমান আতিক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভোটের মানচিত্রে এসে আমাদের কাছে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ভোটের মানচিত্রে। আগামীকাল ডিবিসি নিউজের আয়োজনে থাকবে ময়মনসিংহ জেলার ভোটের হালচাল। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।